আজকে আমরা মাধ্যমিক বা দশম শ্রেণীর আধুনিক ভূগোল ও পরিবেশ এই এই বইটির লেখক হচ্ছে, আমরা দেখে নিই, রঞ্জিত গড়াং, প্রান্তিক প্রকাশনী। এই বইটির থেকে আমরা এমসিকিউ কোয়েশ্চেন সলভ করব। চলো দেখে নেওয়া যাক। তো দশম শ্রেণীর ভূগোলের প্রথম চ্যাপ্টার হলো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আমরা প্রথমে এমসিকিউ কোয়েশ্চেন প্রশ্নের মান 1 দেখব। কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে, বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কী? সূর্য, নদী, হিমবাহ, বায়ু। সঠিক অ্যান্সার হচ্ছে সূর্য। কোয়েশ্চেন নাম্বার 2, ভূমিরূপ পরিবর্তনে কোনটির প্রভাব সর্বাধিক? নদী, বায়ু, হিমবাহ না সমুদ্র তরঙ্গ? সঠিক অ্যান্সার হচ্ছে এ, নদী। কারণ ভূমিরূপ পরিবর্তনের প্রায় 70% পরিবর্তন নদীর দ্বারা সম্পন্ন হয়ে থাকে। কোন মহাদেশে ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা নেই? এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আন্টার্কটিকা। সঠিক অ্যান্সার হচ্ছে ডি, আন্টার্কটিকা। কারণ আন্টার্কটিকা মহাদেশ প্রায় সারা বছরই বরফে ঢাকা থাকে, সেই কারণে আন্টার্কটিকা মহাদেশের ভূমিরূপ পরিবর্তনে নদীর কোনো ভূমিকা থাকে না। কোয়েশ্চেন নাম্বার 4, পশ্চিমবঙ্গের কোন জেলায় নদীর ক্ষয়সীমা রয়েছে? হুগলি, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর না নদিয়া? সঠিক অ্যান্সার হচ্ছে বি, পুরুলিয়া। পুরুলিয়া জেলায় ক্ষয়সীমা দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 5, কোন গতিতে নদী ক্ষয় সর্বাধিক হয়? উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি না কোনোটাই না? নদী সবথেকে ক্ষয় বেশি উচ্চগতিতে করে থাকে, কারণ তখন নদীর গতি বেশি থাকে, নদীর ক্ষয় করার ক্ষমতা বেশি থাকে। তারপরে আস্তে আস্তে মধ্যগতি, নিম্নগতিতে নদীর ক্ষয় করার ক্ষমতাও কমতে থাকে। তো সঠিক অ্যান্সার হচ্ছে এ, উচ্চগতি। কোয়েশ্চেন নাম্বার 6, কিউমেক কিসের একক? নদী প্রবাহ মাপার একক, বায়ুর বেগ মাপার একক, হিমবাহের গতিবেগ মাপার একক না বরফের গভীরতা মাপার একক? সঠিক অ্যান্সার হচ্ছে এ, নদীর প্রবাহ মাপার একক। কোয়েশ্চেন নাম্বার 7, দুটি নদীগোষ্ঠীকে পৃথক করা হয় যে উচ্চভূমির দ্বারা, তা হলো নদী উপত্যকা, ধারণ অববাহিকা, মোহনা, জলবিভাজিকা। এখানে রাইট অ্যান্সার হচ্ছে ডি, জলবিভাজিকা। কোয়েশ্চেন নাম্বার 8, গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে কোন নদীতে? অ্যামাজন, কলোরাডো, নীলনদ না ব্রহ্মপুত্র নদীতে? তো সঠিক অ্যান্সার হচ্ছে বি, গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে কলোরাডো নদীর ওপর। কোয়েশ্চেন নাম্বার 9, পৃথিবীর বৃহত্তম হিমবাহ? সঠিক অ্যান্সার হচ্ছে সিয়াচেন হিমবাহ। কোয়েশ্চেন নাম্বার 10, নিম্নলিখিত কোনটি নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ? ক্র্যাক ও ট্রেল, মন্থকূপ, ইয়ারদাং না জুগ্যাং? সঠিক অ্যান্সার হলো মন্থকূপ। বায়ুর কার্য সর্বাধিক গুরুত্বপূর্ণ অঞ্চল হলো, মানে কোন অঞ্চলে বায়ু সবথেকে বেশি ক্ষয়কাজ দেখা যায়? মরুভূমিতে, মরুপ্রায়, উপকূল না তুন্দ্রা অঞ্চলে? মরুভূমিতে বায়ুর সবথেকে বেশি ক্ষয়কার্য দেখা যায়, বা বায়ু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অঞ্চলে কাজ করে, সেটা হলো। তো 11 নম্বর কোয়েশ্চেনের রাইট অ্যান্সার হলো এ, মরুভূমি অঞ্চল। কোয়েশ্চেন নাম্বার 12, অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়িগুলির নাম হলো শিব বালিয়াড়ি, পুচ্ছ বালিয়াড়ি, বারখান বালিয়াড়ি না মস্তক বালিয়াড়ি? অ্যান্সার হচ্ছে সি, বারখান বালিয়াড়ি। কোন ভূমিরূপটি বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত? অপশান নাম্বার সি, রাইট অ্যান্সার ওয়াদি। কোন বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো হয়? নীলনদ বদ্বীপ, মিসিসিপি বদ্বীপ, গঙ্গেয় বদ্বীপ না সিন্ধু বদ্বীপ? রাইট অ্যান্সার হচ্ছে বি, মিসিসিপি বদ্বীপ। বাস্কেট অফ এগ টোপোগ্রাফির সাথে সম্পর্কিত কোন ভূমিরূপটি? ড্রামলিন, গৌড়, এসকার না বারখান? রাইট অ্যান্সার এ, ড্রামলিন। কোয়েশ্চেন নাম্বার 16, কোনটি উপক্রান্তীয় মরুভূমি? এ হচ্ছে সাহারা মরুভূমি, বি হচ্ছে থর মরুভূমি, সি হচ্ছে আটাকামা মরুভূমি, ডি হচ্ছে প্যাটাগোনিয়া মরুভূমি? তো রাইট অ্যান্সার ডি,
পাটাগোনিয়া মরুভূমি। কোয়েশ্চেন নাম্বার 17, বালিয়াড়ির সাথে কোন নামটি জড়িত? পাওয়েল, ব্যাগলন্ড, ডেভিস না চেম্বারলেন? রাইট অ্যান্সার হচ্ছে বি, ব্যাগলন্ড। কোয়েশ্চেন নাম্বার 18, কোন ভূমিরূপটি হিমবাহের সঞ্চয় কার্যে গঠিত? জুগ্যান, ফিয়র্ড, ড্রামলিন না মন্থকিপ? রাইট অ্যান্সার হচ্ছে সি, ড্রামলিন। তো আমরা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ড্রামলিন গঠিত হতে দেখতে পাই। কোয়েশ্চেন নাম্বার 19, গ্রেট গ্রিন ওয়াল কোন মহাদেশে নিমজ্জিত হয়েছে? এশিয়া মহাদেশে, আফ্রিকা মহাদেশে, ওশিয়ানিয়া মহাদেশে না ইউরোপ মহাদেশে? রাইট অ্যান্সার হচ্ছে বি, আফ্রিকা মহাদেশে। কোয়েশ্চেন নাম্বার 20, মাশরুম রক ভূমিরূপটি হলো, অর্থাৎ ব্যাঙের ছাতার মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপটি হলো গৌড়, বারখান, ইয়ারদাং না জুগ্যান? রাইট অ্যান্সার হচ্ছে এ, গৌড়। এরপরে আমরা দেখব সত্য বা অসত্য। বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। তো কোয়েশ্চেন নাম্বার 1, প্রশ্নের মান 1। কোয়েশ্চেন নাম্বার 1, উঁচু ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পর্যায়ন বলে। এটি হচ্ছে সত্য, অর্থাৎ ঠিক। কোয়েশ্চেন নাম্বার 2, নদী অববাহিকার মধ্যেই ধারণ অববাহিকা অবস্থান করে। তো এটিও হলো ঠিক। তো আমরা এর সাপেক্ষে কি যুক্তি আছে সেটা দেখে নিই। নদী অববাহিকার মধ্যে পর্বত বা উচ্চভূমি অংশে নদী যতটুকু অঞ্চল অধিকার করে তাকে তার ধারণ অববাহিকা বলা হয়, অর্থাৎ এটি ঠিক। কোয়েশ্চেন নাম্বার 3, উচ্চ গতিতে নদীর সঞ্চয় কাজ সর্বাধিক। এটি হচ্ছে ভুল, কারণ উচ্চ গতিতে নদীর সঞ্চয় কাজ নয়, উচ্চ গতিতে নদীর ক্ষয় কাজ সর্বাধিক হয়ে থাকে। সঞ্চয় কাজ নদীর নিম্নগতি এবং মধ্যগতিতে হয়ে থাকে। পলল ব্যাজনী, কোয়েশ্চেন নাম্বার 4, পলল ব্যাজনী নদীর নিম্নগতিতে গড়ে ওঠে। এটি হচ্ছে ঠিক। তো আমরা এর সাপেক্ষে যুক্তি দেখতে গেলে দেখতে পাবো যে নদীর মধ্য এবং নিম্নগতিতে পর্বতের পাদদেশে নদীর ঢাল হঠাৎ করে কমে গেলে নদী বয়ে নিয়ে আসা নুড়ি, পাথর ইত্যাদি জমা হয়ে, মানে নদী যেগুলো বয়ে নিয়ে আসে সেগুলো জমা হয়ে শঙ্কু আকৃতির পলল ব্যাজনী তৈরি করে, অর্থাৎ পলল ব্যাজনী নদীর নিম্নগতিতেই গড়ে ওঠে। কোয়েশ্চেন নাম্বার 5, পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট বদ্বীপ হলো মিসিসিপি বদ্বীপ। এটিও হলো ঠিক। সাপেক্ষে যুক্তি দেখি আমরা এবার। বার্ডস ফুট ডেল্ট বা পাখির পায়ের মতো বদ্বীপ। মূল নদী বহু শাখায় ভাগ হয়ে পাখির পায়ের আঙুলের মতো দীর্ঘ এবং সংকীর্ণ হয়ে সমুদ্রের দিকে এগোলে সঞ্চয় কার্যের ফলে এরূপ বদ্বীপ দেখা যায় বা এরূপ বদ্বীপ গঠিত হয়। তো এটা হলো ঠিক, কারণ মিসিসিপি বদ্বীপ এইরকমই একটি বদ্বীপ। কোয়েশ্চেন নাম্বার 6, আমরা এখন একটি অন্তর্বর্তী হিমযুগে অবস্থান করছি। এটিও হচ্ছে সঠিক। তার সাপেক্ষে যুক্তি দেখি। আজ থেকে প্রায় 30 লক্ষ বছর আগে প্লায়োসিন যুগে পৃথিবীর 1/3 ভাগ, মানে 3 ভাগের 1 ভাগ অংশ হিমবাহে ঢাকা ছিল। তবে হিমযুগ কিন্তু একটানা ছিল না। মাঝে মাঝে উষ্ণতা বেড়ে হিমবাহ ঢাকা অঞ্চল সংকুচিত হয়েছিল। এই সময়কে বলা হয় অন্তর্বর্তী হিমযুগ। মানে যেই সময় হিমবাহ গলে হিমবাহ ঢাকা অঞ্চল, যে অঞ্চলটা হিমবাহে ঢাকা ছিল সেটা অনেকটা সংকুচিত হয়ে গেছিল, এটিকে বলা হয় অন্তর্বর্তী হিমযুগ। তো আমরা এখন একটি অন্তর্বর্তী হিমযুগের শেষে অবস্থান করছি বা শেষে বসবাস করছি। এখন হচ্ছে এটি 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে ঠিক। কোয়েশ্চেন নাম্বার 7 দেখব, রসে মথানে ভূমিরূপটি একদিকে মসৃণ এবং বিপরীত দিকটা অমসৃণ, এই কথাটি হলো ঠিক। এর সাপেক্ষে যুক্তি দেখলে আমরা দেখতে পাবো হিমবাহ প্রবাহের পথে কোনো উঁচু নিচু টিলা বা ঢিবি থাকলে সেই হিমবাহ প্রবাহের দিকটা অবঘর্ষণ প্রক্রিয়ায় মসৃণ হয় এবং ঠিক তার বিপরীত দিকটা উৎপাটন প্রক্রিয়ার দ্বারা এবড়ো খেবড়ো ফাটলযুক্ত হয়,
অর্থাৎ এটি হলো 6 নম্বর কোয়েশ্চেনটি হলো ঠিক। কোয়েশ্চেন নাম্বার 8, এস্কার বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত হয়। এটি হচ্ছে ভুল। এর সাপেক্ষে যুক্তি দেখি। হিমবাহ, বালি, নুড়ি, কাঁকর, কাদা ইত্যাদি জলস্রোতের দ্বারা অনেক দূরে প্রবাহিত এবং সঞ্চিত হয়ে আঁকাবাঁকা শৈলশিলার মতো ভূমিরূপ সৃষ্টি করলে তাকে এস্কার বলা হয়। অর্থাৎ এস্কার হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত হয়। তো এস্কার বায়ু জলধারা নয়, এস্কার হলো হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। কোয়েশ্চেন নাম্বার 9, শিলাময় মরুভূমি হলো হামাদা। এটি হচ্ছে ঠিক। শিলাস্তর দ্বারা গঠিত মরুভূমিকে হামাদা বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 10, শিব বালিয়াড়িগুলির আকৃতি পিরামিডের মতো হয়। এটি ভুল, কারণ শিব বালিগুলির আকৃতি পিরামিডের মতো না, তরোয়ালের মতো হয়। তরোয়াল যেরকম হয় সেই রকম আকৃতি বিশিষ্ট হয়। কোয়েশ্চেন নাম্বার 11, প্লাবনভূমি নদীর সকল গতিতে দেখা যায়। এটি হচ্ছে ভুল। রাইট, যেটা সঠিক সেটা হচ্ছে নদীর মধ্য ও নিম্ন গতিতে ঢাল কমে এলে সেখানে প্লাবনভূমি দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 12, উপকূলেও বালিয়াড়ি গঠিত হয়। এটি হচ্ছে ঠিক, কারণ মরুভূমি ছাড়াও মরুপ্রায় উপকূল এবং হ্রদ অঞ্চলে বালিয়াড়ি দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 13, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হলো নদী সঙ্গম। এটি হচ্ছে ভুল, কারণ দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোআব বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 14, ক্যানিয়ন শুষ্ক অঞ্চলে গঠিত হয়। এটা হচ্ছে ঠিক। শুষ্ক অঞ্চলে গঠিত গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 15 বা শেষ কোয়েশ্চেন, নদী বাঁকের অবতল অংশ খাড়া এবং উত্তল অংশ মৃদু হয়, মৃদু ঢালযুক্ত হয়। এটি হচ্ছে সঠিক, কারণ নদী বাঁকের অবতল অংশ ঘূর্ণি এবং জলস্রোতের আঘাতে ক্ষয় হয়ে নদী পার খাড়া হয় এবং উত্তল অংশ পলি সঞ্চয় হয়ে মৃদু ঢালযুক্ত হয়ে থাকে। তো আজকে আমাদের সেশন এই পর্যন্তই, এবং পরবর্তী কোয়েশ্চেনের অ্যান্সারগুলি দেখার জন্য আমার নেক্সট ভিডিও দেখবেন। আমার কোয়েশ্চেন সলভ করা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের নেক্সট ভিডিওতে আমরা এর পরের পার্টটি আলোচনা করব। এইভাবে আমরা পুরো পার্টটি কমপ্লিট করে দেব। আমাদের মোট 3টি সেশন থাকবে, মধ্যে প্রথম সেশনটি কমপ্লিট হলো। এবং পরবর্তী ভিডিও দেখতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবে। সবাইকে থ্যাংক ইউ। যারা শেষ পর্যন্ত ভিডিওটা কমপ্লিট করে দেখলে তাদের অনেক অনেক ধন্যবাদ।